না, খালাস পাবে তা বলিনি। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। এটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। ইউনূস সরকার আর তার সঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা এতবার বিচার করে গলা ফাটাচ্ছে যে মনে হতে পারে বাংলাদেশে বুঝি বিচার কেজি দরে বিক্রি হচ্ছে। আসলেই যে বাংলাদেশে বিচার আচার কেজি দরে বিক্রি হয় তার প্রমাণ এই ভিডিওটাই দিচ্ছে। আদালতের বিচারক যিনি, প্রধান প্রসিকিউটরও তিনি, আবার যাকে বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে অভিনয় করতে বলা হয়েছে তিনিও একই ব্যক্তি বা দলের মানুষ। পুরো বিচার প্রক্রিয়াটাই মনে হচ্ছে কেবল যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের বিচারের প্রতিশোধ নেওয়া, আর কোনো কারণ নেই। আজকে আপনাদের শুধুমাত্র সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ঘটা অবিচার নিয়ে কথা বলবো। চলুন দেখে আসা যাক ইউনূসের গোয়ালঘর হয়ে যাওয়া বিচার ব্যবস্থার সাতকাহন। আদালত নাকি ইউনূসের গোয়ালঘর? তবে মূল আলোচনায় শুরুর আগে আম জনতা দলের নেতা তারেক সাহেবের একটি ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাতে চাই। আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে। এই আইনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন। আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নাকি। পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি। তাকে কে নিয়োগ দিয়েছে? তাকে এই তাজুল ইসলাম ভাইরাই, তারাই নিয়োগ দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষেও একজন থাকা উচিত সেই হিসাবে। আমি তাকে কেন একটি আপনার হলো ষড়যন্ত্রের অংশ মনে করছি এই বিচারিক প্রক্রিয়ায়, বা ব্যাঠিক বলছি, ব্যাঠিক এভাবে বলা যায় যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন, যে তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে, এটাকে কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। দেখলেন তো ভিডিওটা? কেন দেখালাম বলুন তো? কোনো কারণ নেই, আপনারাই বুঝতে পারবেন কেন দেখিয়েছি। বাংলাদেশে ন্যায় বিচারের ধারণা এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে আইন, সত্য, নীতি এসব একসঙ্গে ভেঙে পড়ছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও চলমান কারাবাস এই পতনের সবচেয়ে নির্মম দৃষ্টান্ত। যে মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক পদে ছিলেন তাকেই এখন সাজানো অভিযোগে বন্দী রাখা হয়েছে। এটা কেবল একজন ব্যক্তির প্রতি অন্যায় নয়, এটি বিচার বিভাগের মর্যাদার উপর সরাসরি আঘাত। ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার সময় মানুষ ভেবেছিল আওয়ামী লীগের সময়ের যে দমন নিপীড়নের অভিযোগ তারা এনেছিল সেই যুগটা বুঝি শেষ হবে। ভাবা হয়েছিল আদালত রাজনীতির বাইরে দাঁড়িয়ে কথা বলবে, আইনের শাসন ফিরে আসবে। তারা তাই বলতেন, কিন্তু বাস্তবে যা ঘটছে তা এক নতুন ধরনের দমন নীতি, যেখানে আইনকে ব্যবহার করা হচ্ছে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে। আদালত এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বিচার নয়, ফরমায়েশি রায় চাইছে আদালতের কাছে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যেমন সত্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ক্ষেত্রেও সত্য। খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা, মানে এটি তার প্রমাণ। আপনি মানে ধরতে পারেন একজন অশীতিপর বৃদ্ধ একটি হত্যা মামলা করেছেন ফতুল্লায় গিয়ে, মানে ভাবতে পারেন এটা। একথা আমি একদিন আরো একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে বিচারপতি খায়রুল হক হেঁটে হেঁটে গিয়ে অথবা ধরেন গাড়িতে করে গিয়ে ফতুল্লায় গিয়ে একজনকে হত্যা করে চলে এসেছেন। ভাবুন একবার দৃশ্যটা। 2024 সালের জুলাইয়ে ঢাকার যাত্রাবাড়িতে সংগঠিত একটি হত্যাকাণ্ডে তাকে 486 জনের সঙ্গে আসামি করা হয়েছে, কিন্তু অভিযোগপত্রে তার ভূমিকার কোনো ব্যাখ্যা নেই। এফআইআর এ নাম থাকলেও প্রমাণ নেই যে তিনি কখনো ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের সময় কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্যও পাওয়া যায়নি। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া যুক্তিও পুরোপুরি রাজনৈতিক। বাদীপক্ষের আইনজীবী প্রকাশ্যে বলছেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর কারিগর খায়রুল হক, তাই সব হত্যা মামলায় তাকে আসামি করা উচিত। এটি কোনো আইনি যুক্তি হতে পারে না,
এটি আসলে প্রতিহিংসার ঘোষণা। এই মামলার পরের ঘটনা প্রবাহ আরো বিভীষিকাময়। কোয়াশমেন শুনানির দিন হাইকোর্টে শুনানি শুরু হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের অফিস হঠাৎ সময় প্রার্থনা করে যেন শুনানি পিছিয়ে দেওয়া যায়। কারণ একটাই, খায়রুল হক যেন আরো দিন কয়েক কারাগারে থাকেন। আদালতে ন্যায্য শুনানি বিলম্বিত করার এই প্রবণতা নতুন স্বাভাবিকতা। বিচার বিভাগের স্বাধীনতা যেখানে নষ্ট হয়ে যায়, সেখানে ন্যায় বিচারকে কেবল কাগজে টিকে থাকে। ইউনূস সরকার মুখে বলছে সংস্কার, বাস্তবে করছে দমন নীতি। আজ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ব্যবহার হচ্ছে তা আওয়ামী লীগের সময়কেও ছাড়িয়ে গেছে। তখন ক্ষমতা রক্ষায় বল প্রয়োগ ছিল, এখন প্রতিপক্ষকে চূর্ণ করার আনন্দ আছে। বিচার বিভাগকে এই কাজে পুরোপুরি রাজনৈতিক যন্ত্রে পরিণত করা হয়েছে। খায়রুল হকের আইনজীবীদের বিরুদ্ধেও মামলা সাজানো, কোয়াশমেন শুনানিতে সময় ক্ষেপণ, এমনকি সমালোচনাকারী আইনজীবীদের উপর হামলা, সবই দেখাচ্ছে যে এখন আদালত আর নিরপেক্ষ নয়, এটি ভয় এবং প্রতিহিংসার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। দ্বিতীয় মামলা অর্থাৎ 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের জালিয়াতি মামলা পুরোপুরি আইনি একটা কৌতুকের মতো। একথা আমি বলিনি, কথা বলছেন ডক্টর ইউনূসের বা এই লাল বিপ্লবীদের প্রিয়ভাজন ডেভিড বার্গম্যান, ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই। অভিযোগ করা হয়েছে সংক্ষিপ্ত আদেশে থাকা হতে পারে শব্দদ্বয় পূর্ণাঙ্গ রায়ে নেই, তাই সেটি আসলে প্রতারণা। এই যুক্তি বিচার বিজ্ঞানের কোনো সংজ্ঞাতেই পড়ে না। সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যে ভাষাগত পার্থক্যকে ফৌজদারি অপরাধ বলা মানে হলো বিচার বিভাগের স্বাধীন লেখনীকেও অপরাধে পরিণত করা। আরো হাস্যকর বিষয় হলো 2012 সালে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, তখন সরকার ইতিমধ্যে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। অর্থাৎ অভিযোগগত শব্দটি বাদ দিলেও, মানে হতে পারে শব্দদ্বয় বাদ দিলেও তার আর কোনো আইনি তাৎপর্য ছিল না। তবুও মামলাটি করা হলো শুধু খায়রুল হককে ছোট করার জন্য, তাকে আদালতের বারান্দায় হাঁটানোর জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। এরপর হলো তৃতীয় মামলা দুদকের মাধ্যমে। অভিযোগ কি, রাজুকের একটি প্লটে সুদের টাকা পরিশোধ করা হয়নি। 4 লাখ টাকার প্রশাসনিক বিবাদকে ফৌজদারি মামলায় পরিণত করা হলো। দুদক তার বক্তব্য নেওয়ার প্রয়োজন বোধ করলো না, সরাসরি মামলা করলো। উদ্দেশ্য আবারও স্পষ্ট, আইনি প্রক্রিয়া নয়, দীর্ঘমেয়াদী হেনস্থা। এই মামলাগুলোর একটারও বাস্তব ভিত্তি নেই, সরকার সেটা জানে যেটার কোনো ভিত্তি নেই। তাহলে কি এই এবিএম খায়রুল হককে তো কিছুদিন বন্দি রাখা গেল, তাই না? এটাই তার শাস্তি। এই বৃদ্ধ বয়সের চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? একজন প্রধান বিচারপতিকে এভাবে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছে, তাকে দাঁড় করানো হচ্ছে সাধারণ অপরাধীদের সাথে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই অবস্থায় নাম দেওয়া হয়েছে সংস্কার, একটা নিষ্ঠুর ব্যঙ্গ বাংলাদেশের কাছে। জুলাই সনদের কথা বলে সরকার দাবি করছে যে তারা বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতায় নিয়ে এসেছে, অথচ বাস্তবে চলছে ভয়ভীতি, হয়রানি আর বিচার বিভাগের অবমাননা। ন্যায় বিচার তখনই সম্ভব যখন বিচারক স্বাধীন থাকেন। এখন বিচারক স্বাধীন, আপনারা যে প্রথমে ভিডিওটি দেখলেন সেখানে মনে হয়েছে বিচারক স্বাধীন, বিচার ব্যবস্থা স্বাধীন অথবা আইনজীবী স্বাধীন। আপনি তো দেখলেন যে কি হাস্যকর অবস্থায় নিয়ে গেছে বিচারকে। মানে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কিনা হবে না সেটা শেখ হাসিনার জন্য যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছে সেই আইনজীবী বলে দিচ্ছেন। বিচারকরা জানে অতিরিক্ত ন্যায়পরায়ণতা মানেই বিপদ। এই বিপদে কে পড়তে চায় বলেন জেনে শুনে? আজকে যারা ক্ষমতায় তারা এক সময় এই আওয়ামী বিরোধী দমন নীতির তীব্র সমালোচক ছিলেন। তখন তারা বলতেন আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক হাতিয়ার আর আদালত আওয়ামী লীগের কার্যালয়। আজ তারা নিজেরাই সেই একই অন্যায়ের উত্তরাধিকারী, শুধু রং বদলেছে, সংস্কৃতি নয়। এই নৈতিক পতনই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। খায়রুল হকের 3টি মামলায় আইনি দিক থেকে টিকবে না, টেকে না, কিন্তু আদালত নীরব। বিচারকরা এখন জানেন যে নীরবতাই নিরাপত্তা। আইনের ছাত্ররা একসময় শিখত কি ন্যায় বিচার হচ্ছে অন্ধ, এখন তারা দেখছে ন্যায় বিচার মানে ভয়, হাত জোর করে রায় দিয়ে দেওয়া। মানে এই অবস্থাকে আপনি কি বলবেন, প্রতিশোধ নাকি বিচার বিভাগের এই আত্মসমর্পণ? আদালত এখন আর আদালত নয়, হয়ে গেছে কি ইউনূসের গোয়াল ঘর। আমি বলছি না যে বিচারকরা গরু, কিন্তু তাদেরকে গরুর মতোই খাটানো হচ্ছে, জোয়ালে জুতে দেওয়া হয়েছে, হাল চাষ করছে তারা। এখন আইন কেবল বেড়া, আর ক্ষমতার পোষা গরুগুলো সেই বেড়ার ভেতরে ঘাস খাচ্ছে। যাকে মালিক অপছন্দ করবেন তাকে গুতিয়ে সোজা করে দেওয়া হবে। সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক প্রধানমন্ত্রী, সবাই এখন সেই গোয়ালঘরের ভেতর সম্ভাব্য টার্গেট। একটা সময় মানুষ বিশ্বাস করত
অন্তত আদালত আছে শেষ ভরসা। এখন সেই বিশ্বাসও ভেঙে যাচ্ছে। খায়রুল হক হয়তো একটা ব্যক্তি, কিন্তু তার বন্দিত্ব গোটা বিচার ব্যবস্থার বন্দিত্বের প্রতীক। আজ তিনি জেলে, কাল অন্য কেউ। এখন যিনি প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ, তাকে তো নিশ্চিতভাবে জেলে যেতে হবে, কারণ তিনি এমন এক কাজ করেছেন যে এই অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য আদালতের জাল নথি বের করেছেন। এই চক্র চলছেই বা চলবেই। সরকার ভাবছে এতে ভয় জন্মাবে, কিন্তু বাস্তবে জন্ম নিচ্ছে অবিশ্বাস, ঘৃণা আর নীরব প্রতিরোধ। ইউনূস সরকার হয়তো নিজেদের ইতিহাসের সংস্কারক হিসেবে নাম লেখাতে চায়, কিন্তু ইতিহাস তাদের মনে রাখবে কিভাবে? যারা বিচার বিভাগকে নিজেদের গোয়াল ঘর বানিয়েছিল। ক্ষমতা টেকে, মর্যাদা টেকে না। আজ যারা মাথা নিচু করে অন্যায়কে বৈধতা দিচ্ছেন, কাল তাদের নামও এই অবিচারের তালিকায় উঠবে। কারণ ন্যায় বিচারকে দমন করলে বিচারক বাঁচেন না, সরকারও টেকে না। দেশের বিচার ব্যবস্থায় আজ এমন দুর্দশা যে চাহিবা মাত্র মামলা রেডি, বিচার রেডি, শাস্তিও রেডি, সাজার নথি রেডি। শোনা যাচ্ছে অবিলম্বে কয়েকজনকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি চলছে। কিন্তু সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের মতো একজন মানুষকেও যখন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেনস্থা করা হয়, তখন বিচার বিভাগকে আর যাই হোক আদালত বলা যায় না, বলা যেতে পারে বড়জোর ইউনূসের নিজস্ব গোয়াল ঘর, যে কথা আমি আগেই বলেছি। আমজনতা দলের তারেক সাহেবের ভিডিওটা কেন দেখিয়েছিলাম এবার বুঝতে পারছেন। কারণ যারা বিচারক, যারা আইনজীবী, যারা সরকারের দ্বারা প্রতিপক্ষের জন্য নিয়োজিত আইনজীবী, সকলেই আসলে আর কেউ নয়, এক গোয়ালের গরু। বিচারালয় তো নয়, ইউনূসের গোয়াল ঘর এটা, যেটা ইউনূস নিজে হাতে বানিয়েছেন। আর ইউনূস হচ্ছেন এই গোয়াল ঘরের পাহারাদার। তাকে আপনারা একজন আন্তর্জাতিক রাখাল বলতে পারেন বটে। ভালো থাকবেন সবাই।